এখানে যুক্ত করে দেওয়া। এটা আমরা রিকম্বিনেন্ট ডিএনএ এর সময় পড়ছিলাম, তাই না? রিকম্বিনেন্ট ডিএনএ পড়ছি। এটা কিন্তু তুমি এখন যে ব্যাকটেরিয়া থেকে এই প্লাজমিডটা দিয়েছো, ওই ব্যাকটেরিয়াকে তো আর দেওয়া যাবে না, ও তো মারা যাবে। হ্যাঁ, ওর উপরে অনেক অত্যাচার করা হয়েছে না? হ্যাঁ, যেখানে যে ব্যাকটেরিয়া থেকে তুমি প্লাজমিডটা বের করছো, যে ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড বের করছো আর কি, ওই ব্যাকটেরিয়া বেঁচে থাকবে না, ও মারা যাবে। হ্যাঁ, অন্য ব্যাকটেরিয়াতে করার সময় অন্য ব্যাকটেরিয়ার মধ্যে ইনসুলিন তৈরি করার ক্ষেত্রে ওই ব্যাকটেরিয়ার যত প্লাজমিড আছে সব বাইরে বের করে ফেলা হয়, মানে অন্য প্লাজমিড রাখা হয় না, এবং এই যে নতুন যে প্লাজমিড সেটা ওই ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়। দিয়ে দিলাম, এবার পুষ্টি মাধ্যমে রাখলেই তখন হচ্ছে এই যে কাঙ্ক্ষিত জিন, ইনসুলিন তৈরির জিন তো আছেই, তাহলে যতটা ব্যাকটেরিয়া হবে ততটাই তো রিকম্বিনেন্ট ডিএনএ হবে, তাই না? যতটা আছে একবার ফটোকপি, মূল কপি যা হবে ফটোকপি করলে তো সব তাই হবে। তাহলে এটা তো তাই, এটা মূল কপি, ফটোকপি করছি মানে কি এই জিনিসটা আমি যে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাইছিলাম, যে ব্যাকটেরিয়ার মধ্যে এটা ঢুকাইছি মনে করো, সেই ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকালাম সেই ব্যাকটেরিয়াকে পুষ্টি মাধ্যমে রাখছি। পুষ্টি মাধ্যমে রাখলে অবিকল এরকম ব্যাকটেরিয়া হতে থাকবে, এবং এই কাঙ্ক্ষিত জিন সব ব্যাকটেরিয়াতে আছে। কাঙ্ক্ষিত জিন এখানে তখন কি করবে, এখানে তখন ইনসুলিন তৈরি করতে থাকবে সাইটোপ্লাজমে। তো ওই সাইটোপ্লাজম বের করা হয়, তারপরে কিন্তু ওর মধ্যে তো অন্যান্য অনেক ধরনের প্রোটিন এটা সেটা সব আলাদা করা হয়, বিশুদ্ধকরণ করা হয় করে, যেটা অরিজিনাল ইনসুলিন সেটাই কিন্তু তোমার যে এর মধ্যে ইনজেকশনের যে বোতলগুলাতে ওগুলাতে বা ওষুধ হিসাবে সংগ্রহ করা হয়, ওটাই বাজারে বিক্রি করা হয় আর কি। হ্যাঁ, তো এখানে তোমার হচ্ছে যে শুধু 6 নম্বর পয়েন্টটা একটু দেখার আছে, তাছাড়া বাকিগুলো বুঝবা। 6 নম্বর পয়েন্টে বলছে কিভাবে কাজটা করা হয়। দেখো বলছে রিকম্বিনেন্ট প্লাজমিড একটি ইকলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো, এটি করা হয় ট্রান্সফরমেশন প্রক্রিয়া। যেহেতু ট্রান্সফার করছি, তো এইখানকার রিকম্বিনেন্ট ডিএনএটা ট্রান্সফার করে আরেকটা ব্যাকটেরিয়াতে দিচ্ছি, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন প্রক্রিয়া। তো এটি হিট শক মানে তাপ প্রয়োগ করে, মানে ব্যাপারটা এরকম যে যখন ধরো আসামিকে নিয়ে আসা হয়, পুলিশ নিয়ে আসে, তখন কিন্তু তার কাছ থেকে কথা দেওয়ার জন্য কিন্তু হিট শক দেওয়া হয়। হ্যাঁ, হিট শক দেওয়া হয়। এই ব্যাকটেরিয়ারও এরকম একটা অবস্থা আর কি, হিট শক দেওয়া হচ্ছে যে কথা শুনবি না, কথা তো বলতেই হবে এরকম। তো ওকে আদর যত্ন করলে তো আর এই বাইরের প্লাজমিড নিতে চাইবে না, তখন ওকে হিট শক দেওয়া হয়। হ্যাঁ, তখন কোষ প্রাচীর কিছুটা লম্বা হয়ে গলে যায়, এবং ওই গলে যাওয়া অংশে তখন এইটা ঢুকাই দেওয়া যায়, তারপর আবার লাগিয়ে দেওয়া যায়, লাইগেস এনজাইম দিয়ে আবার লাগানো যায় আর কি। হ্যাঁ, তো এখন তুমি হচ্ছে এটা করতে পারো, অথবা ইলেকট্রিক পালস মেথড এর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ চালিয়েও তোমার হচ্ছে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ এটা বিদ্যুৎ প্রবাহ চালিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ভিতরে ঢোকা দেওয়া যায়। তো ঢোকানো হয়ে গেল, যে ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট প্লাজমিড বহন করবে তাকে ভেক্টর বলা হয়। এখন পরীক্ষা যদি আসে ভেক্টর কাকে বলে, তুমি যদি ফিজিক্সের ভেক্টর দাও তাহলে কিন্তু হবে না, কারণ তুমি বায়োলজি পরীক্ষা দিচ্ছ, বায়োলজির ভেক্টরই দিতে হবে, তাই না? ফিজিক্স পরীক্ষাতে যদি আসে ভেক্টর, তুমি যদি তখন বায়োলজির ভেক্টর দাও তাহলে তো আবার হবে না, তাই না? এটা মাথায় রাখতে হবে যে যখন যেটা বলছে সেটাই দিতে হবে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তারপরে হলো ভেক্টর বলা হয় বাহক অবশ্যই নিজস্ব প্লাজমিড মুক্ত হতে হবে। ওই যে বাহক তার নিজস্ব প্লাজমিড থাকা যাবে না, তাই বলছে এটা বের করে ফেলতে হবে। প্লাজমিড গ্রহণ করার জন্য ভেক্টর কম্পিটেন্ট উপযুক্ত হতে হবে আর কি। হিট শক মেথড অনুসারে ভেক্টরকে কি করতে হয়, ভেক্টরকে প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে ডুবে 14 থেকে 16 ঘন্টা বরফে রাখা হয়। এতে ইকোলাইয়ের কোষ প্রাচীরে ক্যালসিয়াম লেগে থাকে, ক্যালসিয়াম দ্রবণে দিলাম তো ক্যালসিয়াম লেগে থাকে, ইকোলাই কোষকে প্লাজমিড গ্রহণ করার জন্য কম্পিটেন্ট করে থাকে। এরপর ইকোলাই কোষ এবং রিকম্বিনেন্ট প্লাজমিডকে একত্রে মিক্সচার করা হয়। ইকোলাই কোষ আর রিকম্বিনেন্ট প্লাজমিড একত্রে মিক্সচার করা হয়। মিক্সচার করলে আধা ঘন্টা বরফে রাখলে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে 90 সেকেন্ড এবং পুনরায় 2 মিনিট বরফে রাখলে ইকোলাই শোষণ করে। মানে কি, এটা একটা প্রক্রিয়ার কথা বলছে, যদিও এত বড় না লিখলেও হবে, সংক্ষেপে 6 নম্বর পয়েন্টটা 3-4 লাইনে সংক্ষেপে বানায় লিখলেও হবে, এত বিস্তারিত না লিখলেও হবে। এই যে ফার্মেন্টেশন ট্যাঙ্কে জিএমও ইকোলাই, জিএমও মানে কি, ওখানে তো জেনেটিক্যালি মডিফাই হয়েছে না ইকোলাই, ওই জন্য বলছে জিএমও। হ্যাঁ, তাই বলছে এটা করা হলো। তারপর ইনসুলিন পৃথকীকরণ, ইনসুলিন বিশুদ্ধকরণ, তারপর এটা বাজারজাতকরণ, এইটাই বলছে। হ্যাঁ, ছবির দিকে তাকাও, আবার ছবিতে আসো, ছবির দিকে তাকালে দেখো বুঝতে পারবা। এই যে আমরা হলো মানুষের অগ্নাশয়ের দিকে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, সেখানকার একটা কাঙ্ক্ষিত জিন বের করছি রেস্ট্রিকশন জিনের মাধ্যমে।
আর ইকোলাই ব্যাকটেরিয়া প্লাজমিড বাইরে বের করলাম, এই যে প্লাজমিডের একটা অংশ কেটে ফেলছি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, তারপরে এই কাঙ্ক্ষিত জিনটা এখানে ঢুকাই দিলাম, লাইগেজ এনজাইম দিলে ঘাট করে লেগে যায়, হ্যাঁ লেগে গেল। তারপরে দেখো অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকালাম, তার ওই ব্যাকটেরিয়ার প্লাজমিড সব বের করে নতুন প্লাজমিড ঢুকালাম, ঢুকানোর পরে এদের বংশ বিস্তার করতে দিচ্ছি ফার্মেন্টেশন ট্যাঙ্কে, বংশ বিস্তার করতে দিচ্ছি, বংশ বিস্তার করে যে মানব ইনসুলিন তৈরি হয়ে গেল। এই দেখাচ্ছে, কঠিন না, খুবই সোজা, বানায় লেখা যাবে। ও এখন যদি পরীক্ষায় বলে যে চিত্র সহ বানাও, তাহলে তো চিত্র দেওয়া মাস্ট, আর যদি চিত্র কথা না বলে তাহলে দেয়া না দেয়া মুছতে হবে। কখন হচ্ছে তোমার হচ্ছে চিত্র অনেক সময় মাস্ট হয়ে যায় না বললেও, তুমি বর্ণনা লিখতে যা দেখা যাচ্ছে 4 মার্কের কোশ্চেন তোমার 1 পৃষ্ঠার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তখন স্যার পড়বেও না, তোমাকে 4-এর মধ্যে 3 দিয়ে বসে থাকবে। আর তুমি যদি তখন আবার লেখা ধরো ভুলে গেছো, লেখা তোমার মাথায় আসছে না, ছোট্ট করে হলো একটু চিত্র দিয়ে দাও, 1.5 পৃষ্ঠা হয়ে যাবে, স্যার পড়েও দেখবে না, 4-এ 4 দিয়ে দেবে। লেখা কম দেখলে, চিত্র না দেখলে। কোশ্চেন তো দেখলে নাও মাথায় এই ইয়ার বোটানি মানে কোনো কিছু দেয় না, গ্লাইকোলাইসিসের ধাপ দিয়েছে, ক্রেবস স্ট্রাকচার ধাপ দিয়েছে, কিচ্ছু দেয়নি। সাধারণত একটু কলেজের পরীক্ষাগুলো অতটা বোর্ড পরীক্ষার কোশ্চেন দেখে ওইভাবে দেয় বা না। C3 C4 এর ওই এগুলা ধাপ যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা দেয়নি, ওটা বোর্ড পরীক্ষার জন্য রেখে দিয়েছে, বোর্ড পরীক্ষাগুলো করবা তাই। তো একটু কঠিন কোশ্চেনই করা হয়। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে কিছু ওষুধ সম্পর্কে, এটা মনে রাখবো, ইনসুলিনের জন্য ইনসুলিন কি সে প্রয়োগ করা হয় 1 2 4 5 6, এই কয়টা গুরুত্বপূর্ণ, ইনসুলিন ডায়াবেটিস এটা তো জানোই। এবার দেখো ইন্টারফেরন আর হ্যাঁ এখানে বলো। ইনসুলিন এটা আলাদা তো দুইটা। হ্যাঁ আলাদা তো অবশ্যই, দুটোই তো আলাদা ওষুধ। ইন্টারফেরনও ওষুধ তৈরি করা হয়েছে, আবার ইনসুলিনও ওষুধ তৈরি করা হয়েছে। ইন্টারফেরনের কাজ তো জানো, মানে ইন্টারফেয়ার মানে হলো হস্তক্ষেপ করা, ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ করা। আমাদের কোনো কোষে, স্কিনের কোষ বা মাংসপেশির কোষে থাকে আর কি, এগুলোকে যোজক কলা বলা হয়। এখন হচ্ছে যে স্কিনের ধরো একটা কোষে ভাইরাস আক্রমণ করছে, আক্রমণ করলে ওই কোষটার তোমার হচ্ছে যে জিন আছে, নিউক্লিয়াসটা আছে, ওই একটা নির্দিষ্ট জিন উদ্দীপ্ত হয়ে যায় এবং ইন্টারফেরন তৈরি করে ফেলে। ইন্টারফেরন তৈরি করে তোমার হচ্ছে কোষটা বাস্ট হয়ে যায়, ভাইরাস যেহেতু সংখ্যা বৃদ্ধি করছে, এবং কিন্তু সে সাথে সাথে ইন্টারফেরন তৈরি করে দেয়। ইন্টারফেরন তৈরি করলে হয় কি, আশপাশে কোষের গায়ে ইন্টারফেরন লেগে গেলে এবার ভাইরাস আর ওখানে যাই অ্যাটাক করতে পারে না। তার মানে নিজে মরে যায় সবাইকে বাঁচাই দিল, নিজে মরে যায় সবাইকে। একটা কোষ, হ্যাঁ বুঝলি, মনে করো এই কোষটাতে ভাইরাস ঢুকছে, অনেক মানে সময় ওইটা মারা ভাইরাস, যাবে, হ্যাঁ এই যে এ তো মারা যাবে, এ মারা যাবে, কিন্তু এর আশপাশে যে কোষ আছে না, মারা যাওয়ার পর ও একটা এদেরকে হেল্প করার জন্য বিশেষ এক ধরনের প্রোটিন তৈরি করবে, যার নাম ইন্টারফেরন। ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ করা। ও কি করলো, ভাইরাসের বংশ বিস্তারকে হস্তক্ষেপ করলো না, ভাইরাস আর বংশ বিস্তার করতে পারলো না, ভাইরাস আমার নিষ্ক্রিয় হয়ে গেল, আর কিছু করতে পারলো না, বুঝছো? তো তাহলে এ দেখা যাচ্ছে নিজে মরে গেল, নিজে মরে যাওয়ার আগে কি করলো, হ্যাঁ ও একটা উপকার করে গেল। কিন্তু এখনকার বিশ্বের নিয়ম কি জানো, যে নিজে যদি মরে যায় সবাইকে মায়ের মরবে, এরকম। এই যে পারমাণবিক যেসব কথাবার্তা বলছে না এখন আধুনিক বিশ্বে, দেখো এত মানে জ্ঞানী গুণী মানুষ কি বলছে, আমেরিকা বলছে যে পৃথিবীকে 150 বার ধ্বংস করার মতো পারমাণবিক আমাদের আছে। মানে কখন এগুলো মারবে জানো, যদি আমেরিকা ধ্বংস হয়ে যায় সবাইকে বাঁচাবে না, বলছে যে আমি যদি ধ্বংস হয়ে যাই তাহলে গোটা পৃথিবী মাইরে তারপরে ধ্বংস হবো। রাশিয়াও একই কথা বলছে, কিন্তু এরা বলছে না আমি ধ্বংস হয়ে হবো কিন্তু গোটা পৃথিবীকে বাঁচাই দেবো, এটা কিন্তু বলছে না। বলছে আমি ধ্বংস হলে সবাইকে নিয়ে ধ্বংস হবো, মানে গোটা পৃথিবী ধ্বংস করে দেবে, 150 বার ধ্বংস করবে পৃথিবী, মানে কাউকে বাঁচতে দেবে না, নিজে মরলে কাউকে বাঁচতে দেবে না। এখানে কি হচ্ছে, এ মরছে অন্যদের বাঁচাইছে, বুঝছো? আমাদের শরীরে তো উদার মন মানসিকতা, কিন্তু কারো কারো আবার ইন্টারফেরন তৈরি হয় না, তাদের ক্যান্সার হয়ে যায়, তখন ইন্টারফেরন তৈরি করা হয় আমাদের এই চামড়া থেকে, হ্যাঁ চামড়া থেকে যে জিনটা ইন্টারফেরন তৈরি করে, ওই জিনটাই কালেকশন করে এই একই প্রক্রিয়া কেমোথেরাপি দিলে কি ইন্টারফেরন তৈরি হয় না। কেমোথেরাপির নিয়ম হলো যে কোষগুলো ক্যান্সার, হ্যাঁ কোষ ধ্বংস করে, মানে যে কোষটা টিউমার কোষ হয়ে গেছে, ক্যান্সার কোষ হয়ে গেছে, ওগুলা খালি ধ্বংস করে ফেলে, ওগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন ধরো যে অনেকগুলো ধ্বংস হয়ে গেল, তাহলে তো আর পরবর্তীতে ধরো মানে বেশি একটা বিস্তার লাভ করতে পারলো না। যদি সবগুলো ধ্বংস করে ফেলতে পারে, সব ক্যান্সার কোষ ধ্বংস করে ফেলতে পারে, তাহলে সুস্থ। আর যদি সব না ধ্বংস হয়, একটাও যদি বেঁচে থাকে, ওরা আবার হতে থাকে, এরকম সিস্টেম।
কেমোথেরাপি ইন্টারফেরন তৈরি না, তবে ইন্টারফেরন ইনজেকশন আছে, দাম মাত্র 3,500 টাকা। এটা হচ্ছে 2 বার করে দিতে হয়, বেশি হলে এরা এইটা কি করে জানো, রোগ সারাই তোলে না, কিন্তু হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা একটু কম থাকে, তখন দেখা যায় কিছুটা আর কি বেশি বছর বেঁচে থাকবে, এটা বেশি বছর বেঁচে থাকবে। তাহলে এখানে ইন্টারফেরন থেকে আমাদের যেগুলো আর কি লাগবে আর কি, দেখো এই যে 2য় নম্বর প্যারায় বেশ কিছু এমসিকিউ আছে। তার আগে বৈজ্ঞানিকের নাম মনে রাখবো, বিজ্ঞানী, ব্রিটিশ বিজ্ঞানী। এই কত সালে ইন্টারফেরন আবিষ্কার করেন এটাও মনে রাখবো। দেখো ইন্টারফেরন ব্যবহার করা হয় যে সমস্ত জায়গায়, সেগুলো আমরা এমসিকিউ জন্য পড়বো। হ্যাঁ, এগুলো এমসিকিউ জন্য। হ্যাঁ, খালি উৎপাদন প্রক্রিয়া সৃজনশীল, উৎপাদন প্রক্রিয়া সেম, একই রকম, এটা মানে আলাদা করে মুখস্থ করার কিছু নাই। দেখো এখানে যে ব্যবহারের কথা বলা হচ্ছে, কি কি আছে বলা হচ্ছে যে ভাইরাস আক্রান্ত লিউকোসাইট থেকে এক ধরনের ইন্টারফেরন, যদি কোনো লিউকোসাইট শ্বেতকণিকা যদি হচ্ছে আক্রান্ত হয়, তাহলেও তো তার ভিতর থেকে ইন্টারফেরন পাওয়া যাবে। ইন্টারফেরন, তারপর হলো ফাইব্রোব্লাস্ট। এই ফাইব্রোব্লাস্ট কোষটা কিন্তু আসলে রক্তেই পাওয়া যায়। হ্যাঁ, রক্তের, এটাও এক ধরনের রক্তকোষ, এটা আমাদের ভূমিকা খুব একটা রাখে না, এই জন্য আমরা এটা সম্পর্কে জানি না। এটাও কিন্তু আমাদের বস্তুমজ্জা থেকে তৈরি হয় ফাইব্রোব্লাস্ট। হ্যাঁ, কাজ কি স্যার? এই ফাইব্রিন জাতীয় প্রোটিন তৈরি করে, এটা হলো ফাইব্রিন জাতীয় মানে ওই প্রোটিন যে তৈরি করে। রক্ততঞ্চনের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, রক্ততন্ত্রের ভূমিকা আছে। ফাইব্রোব্লাস্ট কোষ থেকে এক ধরনের ইন্টারফেরন নিঃসরণ করে। তারপরে এক লাইন বাদে দেখো, ইন্টারফেরন প্রয়োগ করে জটিল হেপাটাইটিস বি, ইন্টারফেরন প্রয়োগ করে জটিল হেপাটাইটিস বি, ওই যে যকৃতের যে ভাইরাস। কত হারপিস, হারপিসের বাংলা অর্থ ফোস্কা, হারপিসের বাংলা অর্থ ফোস্কা। ওই যে চতুর্থ অধ্যায় ছিল। হ্যাঁ, সংক্রমণ বিভিন্ন ধরনের প্যাপিলোমা চিকিৎসা করা হয়, মানে ভাইরাস, প্যাপিলোমা এক ধরনের ভাইরাস, এটার কারণে ক্যান্সার হয় না? হ্যাঁ, এই সবের কারণে ক্যান্সার হয় আর কি। এছাড়া জলতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জিত হয়েছে। জলতঙ্ক তো জানো কেন, মানে জলের প্রতি আতঙ্ক, তাই না? জলতঙ্ক মানে জলের প্রতি আতঙ্ক, তাই না? জলের প্রতি আতঙ্ক কেন মনে আছে? কুকুরে কামড়ালে তো হয়, কিন্তু কি কারণে জল থেকে ভয় পায়? নাম হয়েছে জলতঙ্ক। বলার হচ্ছে, হ্যাঁ হচ্ছে কাছাকাছি, মানে গলার ব্যথার থেকে সবচেয়ে বড় বিষয় হয় গলাতে যে স্নায়ুগুলো থাকে, তো এইটা কাজ করে না ঠিকমতো, তখন পানি গিলা যায় না, পানি গিলতে না পারলে দম আটকে যায়। ওই দম আটকানোর কষ্ট তো মারাত্মক, ওই জন্য রোগী পানি দিলে ভয় পায়, যে আবার পানি খাবো, আবার গলায় তো আটকে যাবে, মানে মধ্যাকর্ষণের কারণে নিজের দিকে নামে ঠিকই, কিন্তু গিলতে তো পারে না, ঢেক গিলতে পারে না, কারণ এখানকার স্নায়ুগুলো কাজ করে না, ঢেক গিলতে পারে না, তখন গলার মধ্যে পানি আসে, তখন শ্বাস প্রশ্বাস যাইতে পারে না, তখন কষ্ট হয় খুব। ওই কষ্টের কারণে ও পানি খেতেই ভয় পায়, এবং পানি না খেতে এক পর্যায়ে আরো বেশি ছড়িয়ে পড়ে, যখন তখন মারা যায়, অনেক কষ্টদায়ক মৃত্যু হয় আর কি। ইন্টারফেরন ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। দেখো প্রক্রিয়াটা বলছে যে যে মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে ডিএনএ আহরণ করা হয়, এবং ওখানে যে জিনটা আর কি কাজ করে আগের মতোই, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর উৎপাদন। ইন্টারফেরন সৃজনশীল, এগুলো এমসিকিউ, এগুলো আসে না, তবে একটু বুঝে রাখো। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর উৎপাদন, এটা জিনিসটা কি? প্লাজমিন মানে ভেঙে ফেলা, হ্যাঁ, প্লাজমিনোজেন এটা হলো নিষ্ক্রিয়, সেজন্য এরকম প্লাজমিন তৈরি করতে পারে। প্লাজমিন মানে হলো ভেঙে ফেলা, প্লাজমিন মানে ভেঙে ফেলা, প্লাজমিন মানে ভেঙে ফেলা। আমাদের রক্তের যে এন্ডোথিলিয়াল আছে না, এন্ডোথিলিয়াল বলতে বোঝায়, মনে করেন রক্তনালী, হ্যাঁ, রক্তনালীর ভিতরের দিকে কিছু কোষ আছে, এই ভিতরের প্রাচীরের দিকে কিছু কোষ আছে আর কি, হ্যাঁ, এই কোষগুলা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর আর কি। এই কোষগুলো হচ্ছে প্লাজমিন প্রোটিন তৈরি করতে পারে, হ্যাঁ। তো এই প্লাজমিন প্রোটিন আমাদের রক্ত যদি কারো জমাট বেঁধে যায় আর কি, তাহলে ওই প্লাজমিন কি করবে, আমাদের রক্ত জমাট বেঁধে গেলে ওগুলোকে ভেঙে ফেলবে, এটা হলো প্লাজমিনের কাজ। কিন্তু সমস্যা হলো আমাদের শরীরের এই এন্ডোথেলিয়ামের যে কোষগুলো আছে, এর মধ্যে এই জিনটা আছে, প্লাজমিন তৈরিকারী জিন আছে, কিন্তু ওই জিনটা নিষ্ক্রিয়, কাজ করে না, চুপচাপ বসে থাকে, কোনো কাজ করে না। তো বৈজ্ঞানিকরা দেখলো যে কাজ তো করে না, তখন বৈজ্ঞানিকরা চিন্তা করলো এটাকে কি করে কাজ করা যায়। তখন বৈজ্ঞানিকরা করলো কি, যে এই জিন থেকে এমআরএনএ আলাদা করলো, এমআরএনএ আলাদা করলো, ধরো এটা এমআরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ বানালো, এমআরএনএ থেকে
এমআরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ বানালো। কমপ্লিমেন্টারি মানে তো জানো, ধরো এখানে আছে এ সি জি এভাবে ধরো আছে, ইউ আছে, যেহেতু এটা আরএনএ কমপ্লিমেন্টারি মানে হুবহু পরিপূরক, তাহলে এখানে কিন্তু ডিএনএ তো টি, এখানে হলো জি, এখানে হচ্ছে সি, এইভাবে আর কি। এখানে এ, এখানে টি ধরো হলো। এখন এই জিনিসটাকে যদি প্লাজমিডের মধ্যে ঢোকাই দেওয়া হয় এবং ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাই দেওয়ার পর তখন দেখা যায় সেখানে কিন্তু ঠিকই এ কি করে প্লাজমিন প্রোটিন তৈরি করতেছে। এই প্লাজমিন প্রোটিনই ওষুধ আকারে, ইনজেকশন আকারে, কারো যদি হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক করে, ওখানে চর্বি জমে থাকে, তাহলে তাকে ইনজেকশন করলে ওই প্লাজমিনটা ভেঙে দেয়। এটাই হলো অ্যাক্টিভেটর করা হলো, সক্রিয় করা হলো, এই জন্য নাম হয়েছে অ্যাক্টিভেটর। বুঝছো? এটা কি সিক্রেট? না, এটা এমসিকিউর জন্য, এটা আসে না। এখানে কোনো মানুষের স্ট্রোক হলে তাড়াতাড়ি মানে মেডিকেলে নিয়ে গেলে হ্যাঁ ইনজেকশন এই দেয়, ইনজেকশন প্লাজমিড দেয়, এইসব ইনজেকশন দেয় এমসিকিউর জন্য। এমনি এই প্রথমের দিকে মনে রাখবা যে টিস্যু প্লাজমিজম, এটা হলো প্রথমে 1970 সালে প্রথম ব্যাকটেরিয়া কোষে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম পাওয়া গেল। প্রথমে ব্যাকটেরিয়া দিয়ে করা হতো, কিন্তু ওটাতে মানুষের সমস্যা হচ্ছিল, পরে মানুষেরটাতেই করা হলো। এই তারপরে দেখো এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন এগুলো আসে না, এমনি যা জেনে রাখো। এরিথ্রোপয়েটিন হলো আমরা তো জানি এরিথ্রোপয়েটিন কি, যে ওই যে আমাদের যে কিডনি, তাই না, কিডনির মধ্যে এক ধরনের হরমোন তৈরি হয়, যার নাম এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিনের কাজ হলো লোহিত কণিকা তৈরি করা। তো কারো যদি ডায়াবেটিস হয় বেশি মাত্রায় বা কিডনির সমস্যা হয় বেশি মাত্রায়, তাহলে তখন দেখা যায় ইরাইথ্রোপয়েটিন তোমার অটোমেটিকলি বের হয়ে যায় কিডনির সমস্যা হলে, তখন তার রক্ত তৈরি সেভাবে আর হয় না। তাহলে এই ইরাইথ্রোপয়েটিন আলাদাভাবে তৈরি করতে হবে। তো ওই ইরাইথ্রোপয়েটিনও একইভাবে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইরাইথ্রোপয়েটিন তৈরিকারী জিন নেয় বৃক্ক থেকে, কিডনি থেকে, নিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে ইরাইথ্রোপয়েটিন তৈরি করে। ওটাই আবার ওষুধ হিসেবে বা ইনজেকশন হিসেবে ওই রোগীকে দেওয়া হয়। তখন অস্থিমজ্জায় যে রক্ত অটোমেটিকলি তৈরি হয়, বাইরে থেকে রক্ত নিতে হয় না। এই আর কি। এখানে দেখো জিন থেরাপি কাকে বলে এটা বলবো, কোনো নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিনকে সঠিক করা। অর্থাৎ আজকাল ভ্রূণ অবস্থায় দেখা যাচ্ছে কোন জিনটা নষ্ট হয়ে আছে, নষ্ট হয়ে যাওয়া জিনটাকে ঠিক করার, রেডিয়েশনের মাধ্যমে ঠিক করার ব্যবস্থা আবিষ্কার হয়েছে, ওটাকে বলা হয় জিন থেরাপি। ওটাকে বলা হয় জিন থেরাপি। তারপরে দেখো শেষের দিকে একটা কথা হচ্ছে, যুক্তরাষ্ট্রে 2022 সালে জিন থেরাপি প্রয়োগে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে সম্পূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব হয়েছিল। এই শেষের দিকে। এরপরে দেখো যে ক্যান্সার চিকিৎসা, হ্যাঁ মানে কিছু কিছু ক্যান্সারে ইয়া দেখা সাফল্য বৈজ্ঞানিকরা পাচ্ছে আর কি। তারপরে দেখো গর্ভের শিশু পরীক্ষা, মাতৃগর্ভের শিশু কোনো বংশগত বা অন্য কোনো অস্বাভাবিক কিনা জন্মগ্রহণ করে কিনা তা অ্যামনিয়ন তৈরি করে যে জিনটা, ওই জিন প্রযুক্তি দ্বারা নিরূপণ করা যায়। মলিকুলার ফার্মিং কাকে বলে এটা মনে রাখবো, যে ট্রান্সজেনিক প্রাণী উৎপাদনের মাধ্যমে তাদেরকে বায়োরিঅ্যাক্টর হিসেবে ব্যবহার করা। বায়োরিঅ্যাক্টর মানে এমন এক ধরনের প্রযুক্তি যেটা পরে ব্যবহার করা যায়, এটাকে বলা হয় বায়োরিঅ্যাক্টর। বায়োরিঅ্যাক্টর বলতে জীবনের জন্য মানে পুনরায়, অ্যাক্টর মানে অ্যাক্টিভিটিস করা, মানে যা পরে ব্যবহার করা যাবে, এরকম কিছুকে বলা হয় বায়োরিঅ্যাক্টর। তো ট্রানজেনিক প্রাণী উৎপাদনের মাধ্যমে তাদের বায়োরিঅ্যাক্টর হিসেবে ব্যবহার করা হয়, ওটাতে পরে কাজে লাগানো হয়। এই ধরনের প্রাণী থেকে দেখো প্রাপ্ত দুধ, রক্ত, মলমূত্র এগুলো ওষুধের হিসেবে কাজ দেয় আর কি। বায়োফার্মিং কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চিন। যখন ফার্মাসিউটিক্যাল দ্রব্য বড় মাত্রায় উৎপাদন করা হয় তখনই তাকে বলা হয় বায়োফার্মিং। এটি পর্যন্ত লাগবে। পরিবেশ ব্যবস্থাপনা কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চিন। যেসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশকে উন্নত করা যায়, পরিবেশ দূষণকারী উপাদানসমূহকে নিয়ন্ত্রণ বা পূর্ণ প্রক্রিয়াজাত করে ব্যবহার করা যায়, তাকে পরিবেশ ব্যবস্থাপনা বলে। এটাও কিন্তু সৃজনশীল হিসাবে একবার দুবার আসছে, এটা একটু আমরা বুঝে রাখি হালকা করে যে ব্যাপারটা কি। আসলে এখানে 3টা পয়েন্ট দেওয়া হয়েছে। একটা হলো কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য। আমরা জানি যে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যে ইন্ডাস্ট্রিগুলো করা হয় কিন্তু নদী টদী এইসব জায়গায় করা হয়, মানে বজ্রগুলো ওখানে ফেলে দেওয়া যায়। এখন বজ্রগুলো যখন তুমি ফেলে দেবা তখন কিন্তু ওই বজ্রগুলার মধ্যে যে ধরো তৈলাক্ত উপাদান, খারাপ কিছু উপাদানগুলা, এই উপাদানগুলা তো আমাদের পানির ক্ষতি করে, তাই না, পানির ক্ষতি করতেছে। তো বৈজ্ঞানিকরা দেখছে যে এই বজ্র পদার্থগুলা তোমার যখন মানে পানিতে দেওয়া হয় তখন দেখা যায় ওই বজ্র পদার্থের সাপেক্ষে
এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। তো ওই ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে বজ্র পদার্থকে ভেঙে ফেলতে পারে। তখন যে সমস্ত জায়গায় অল্প এরকম ব্যাকটেরিয়া পাই, ওই ব্যাকটেরিয়াকেই কিন্তু বেশি করার জন্যে রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে অন্য ব্যাকটেরিয়ার মধ্যে ওইখানকার জিন ঢুকিয়ে ওই ব্যাকটেরিয়া বেশি চাষাবাদ করে ওই বজ্র পদার্থের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তখন ওই ব্যাকটেরিয়া বজ্র পদার্থকে সমানে ভেঙে ফেলছে এবং ওটা দেখা যাচ্ছে পরবর্তীতে মাছদেরও উপকার হচ্ছে, মানে কোনো সমস্যা হচ্ছে না, পরিবেশ কিন্তু দূষণমুক্ত হচ্ছে। সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে যে কলকারখানা ও খনি থেকে নির্গত বজ্র, এই বজ্রগুলোকে ব্যাকটেরিয়ার মাধ্যমে কাজে লাগানো হচ্ছে। আর একটা বলছে সমুদ্রের তেল পরিশোধন। তেল গেলে তো সমস্যা, তেল ভাঙার জন্যে তোমার হচ্ছে পানির উপরে কিন্তু কিছু ব্যাকটেরিয়া থাকে যারা তেলকে ভেঙে ফেলতে পারে। তেলকে ভেঙে ফেললে তেল তো বিয়োজিত হয়ে গেল, মানে ভেঙে ফেললে আর সমস্যা নেই, ওটা আবার দেখা যাচ্ছে মাছের উপকার হয়। এখন দেখা যাচ্ছে কোনো কারণবশত তেলটা যদি কোনোভাবে পানির নিচে চলে যায় তাহলে কিন্তু ঝামেলা, যাচ্ছে এরকম অন্য পদার্থের সাথে, তখন ওই তেল কিন্তু ভাঙার আর কোনো উপায় নাই, তখন পানি দূষিত হয়ে যাচ্ছে। তো বৈজ্ঞানিকরা দেখলো যে পানির উপরে যে ব্যাকটেরিয়া আছে ওই ব্যাকটেরিয়ার কিন্তু এমন জিন আছে যে জিন থাকার কারণে পানির উপরে যে তেলাক্ত জিনিস আছে সেটাকে ভেঙে ফেলতে পারছে, কিন্তু পানির নিচে অবায়বীয় যে ব্যাকটেরিয়া আছে তারা কিন্তু ওই জিন বহন করে না, যে জিন বহন করে ওই তেলকে ভেঙে ফেলবে। তখন বৈজ্ঞানিকরা কি করলো, ওই পানির নিচের জিন ব্যাকটেরিয়া ধরে নিয়ে আসলো আর পানির উপরে যে উপরের ব্যাকটেরিয়া ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে উপরের ব্যাকটেরিয়ার যে জিনটা তেলকে ভেঙে ফেলতে পারছে সেই জিনটা নিচে থাকা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দিল, দিয়ে তারপরে সমুদ্রে আবার ফেলে দেওয়া হলো। এখন দেখা যাচ্ছে তেলগুলা পানির নিচে গেলেও ওই যে ব্যাকটেরিয়া যারা আগে ভাঙতে পারছিল না এখন তারা ভাঙতে পারছে, তেলকে ভেঙে ঠিকঠাক করে ফেলছে, কোনো সমস্যা হচ্ছে না। আবার আরেকটা হলো পয়বজ্র বা সিবেজ, মানে যে পায়খানাটা এখানে আর কি, আমাদের দেশে এটা আবিষ্কার হয়নি, উন্নত দেশে আবিষ্কার হয়েছে। আমাদের দেশে নদীর মধ্যে দেখবা যে সকল ড্রেনের পানিগুলা, এখন তো অনেক বাসা বাড়িতে তোমার কি থাকে জানো, অনেক বাসা বাড়িতে তোমার ওই হাগুগুলাও কিন্তু ড্রেনের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো পোষা হাগু সব ড্রেনের মধ্যে দিয়ে নদীতে চলে যাচ্ছে আমাদের দেশে। হ্যাঁ, তো উন্নত দেশে কিন্তু এটা করা হয় না। উন্নত দেশে করা হয় কি, ওই যে হাগু আছে ওই হাগু সরাসরি যদি চলে যায় তাহলে তো সমস্যা। তো ওরা কি করছে, ওরা হচ্ছে ওরা একটা কাজ করছে, ওই হাগু যাওয়ার সময় ওই হাগুর মধ্যে তোমার হচ্ছে দেখছে যে কিছু ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়া কিন্তু হচ্ছে ওই হাগুগুলোকে ভেঙে উপকারী পদার্থ তৈরি করে ফেলে। তো তখন ওই ব্যাকটেরিয়া বেশি করে তৈরি করে করে ওই হাগুর মধ্যে দিয়ে দেওয়া হয় এবং ওই হাগুগুলা রূপান্তরিত হয়ে দেখা যায় কাদামাটি পরিণত হয়ে যায়, আর উপরের দিকে হাগুর যে পানিগুলা প্রসাব টসাব পরিষ্কার ফ্রেশ পানি ওটাই নদীতে যায়। আর হচ্ছে নিচে হ্যাঁ পরিষ্কার, ওই হাগুর ভিতরে পানি থাকে ওটা পরিষ্কার পানি, সমস্যা হবে না। এরকম না এরকম পানিগুলা তোমার নিচে হলো হাগুগুলা কাদা মাটির মতো হয়ে নিচে থেকে গেল, আর উপরে ফ্রেশ ছবিতে দেখো ওই যে ছবি দেওয়া আছে, একটা হলো অ্যারেশন ট্যাঙ্ক, পরের পৃষ্ঠায় দেখো আছে, আর নিচের দিকে দেখো সেডিমেন্টেশন ট্যাঙ্ক, মানে এইখানে কিন্তু সেডিমেন্টেশন মানে তলানি জমা হয়েছে আর উপরে বিশুদ্ধ ওই যে পরিশোধিত পানি, মানে হাগুর মধ্যেকার পরিশোধিত পানি, প্রসাবের মধ্যেকার পরিশোধিত পানি, বুঝছো? কিছু ব্যাকটেরিয়া আছে এই হ্যাঁ থাকে, তো ওই জন্য উন্নত দেশে এটা কোনো সমস্যা নাই। হ্যাঁ উন্নত দেশের সমস্যা না, আমাদের দেশে এটা করা হয়নি, আমাদের দেশে কিন্তু করা হয়নি। আচ্ছা, আগামী দিন আমরা এটা শেষ করে 12 অধ্যায় শুরু করে দেবো। হ্যাঁ, আগামী দিন এটা শেষ করে 12 অধ্যায় শুরু করবো। তবে এইটুকু বাসায় করে হ্যাঁ এটা বাসায় আবার করে না বুঝার কি পাইছো সেটা আবার আগামী দিন আলোচনা করে প্রয়োজন হলে আগামী দিনে 12 অধ্যায় শুরু করবো। 12 অধ্যায় শেষ হলে তারপরে এটা শেষ হয়ে যাবে, তো তারপরে আর 2টা অধ্যায় থাকবে সেকেন্ড পার্টের, তারপরে ওইটা শেষ, ওটা তোমার হচ্ছে যে আশা করা যায় যে ওই 2টা অধ্যায় ডিসেম্বরের 10-15 তারিখে শেষ হলে তখন শুক্রবার করে ক্লাস শেষ করব। হ্যাঁ তা হবে। আচ্ছা, তো যাতে করে তোমরা ডিসেম্বরের 15-20 তারিখ থেকে করতে পারো, রিভিশন শুরু করে দিতে পারো, অবশ্যই, তাই না? রিভিশন শুরু মানে যে অধ্যায়গুলো প্রথম দিকের অধ্যায়গুলো তোমাদের বেশি সমস্যা হবে বলে বেশি ভালো করে পড়ো। জুলজির 1 আর 2 অধ্যায় বেশি পড়াতে হবে।